আচ্ছা, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। কুসুম কলি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু কমেন্টে জানাবেন আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা একটু দ্রুতই শেষ করব, কারণ আজকে অনেকেই খেলা দেখবে। আজকে আর্জেন্টিনা এবং মিশরের খেলা আছে, সো আমরা মোটামুটি 45-এর মধ্যে শেষ করব। এই জন্য আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে ক্লাস করব, ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে মিনিমাম 1 নম্বর অবশ্যই পরীক্ষায় থাকে, 1 নম্বর 2 নম্বর থাকে, মিনিমাম 1 নম্বর থাকবেই। তো আমরা আজকে ভগ্নাংশ নিয়ে ক্লাস করব এবং পরবর্তী ক্লাস হবে আমাদের হচ্ছে রেখা কোণ ত্রিভুজ নিয়ে। তো আমরা শুরু করে দেই। ওয়ালাইকুম আসসালাম মামুন। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দেই, ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা আমাদের হচ্ছে কথা বলবো। আচ্ছা, ভগ্নাংশ। আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখতেছেন, প্লাস হচ্ছে কার এলাকাতে গরমের কি অবস্থা, এটা একটু জানাবেন। আচ্ছা, আমরা একটু দেখি ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি দেখেন। ভগ্নাংশ বলতে আমাদের মাথায় প্রথমেই যেটা আসে যে উপরে থাকবে হচ্ছে লব, নিচে থাকবে হর, বা এইরকম থাকে 5/7, এরকম একটা জিনিস আমাদের মাথায় আসে। তাহলে ভগ্নাংশ বলতে কিন্তু এরকম একটা ফিগার আমাদের মাথায় চলে আসে। তো ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যার মধ্যে যখন ভাগ থাকে, কি থাকবে, এই দেখেন 5 একটা পূর্ণ সংখ্যা, 7 একটা পূর্ণ সংখ্যা, তাহলে দুইটি পূর্ণ সংখ্যার মধ্যে যখন একটা ভাগ থাকবে, ভাগ থাকার পর যে অবস্থাটা দাঁড়াবে সেটাই কিন্তু ভগ্নাংশ। জি, নীল আকাশ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে দুইটি পূর্ণ সংখ্যা, দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাহলে একটু আমরা চিন্তা করি যে দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করলে, একটা পূর্ণ সংখ্যা ধরলাম 2 আর একটা পূর্ণ সংখ্যা ধরলাম 3। এখন এই দুইটাকে কি আকারে প্রকাশ করব? ভাগ আকারে। তো ভাগ আকারে কিভাবে প্রকাশ করতে পারি? 2/3 অথবা 2/3। এটা কিন্তু এই দুইটা কিন্তু সেম, এই দুইটা সেম। তাহলে দুইটি পূর্ণ সংখ্যাকে যখন আমরা ভাগ আকারে প্রকাশ করব তখন তাকে কি বলা হয়? ভগ্নাংশ। ভগ্নাংশর সংজ্ঞাতে কারো সমস্যা আছে? আশা করি ভগ্নাংশের সংখ্যাতে কারো সমস্যা নেই, কারণ আমরা এগুলো ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি। এখন এই ভগ্নাংশ, এই যে আমরা এখানে লিখলাম যে 2/3, এখন এই ভগ্নাংশের উপরে যে অংশটা থাকে, উপরের অংশকে বলা হয় লব আর নিচের অংশকে বলা হয় হর। তাহলে উপরের অংশকে কি বলে? উপরের অংশকে বলে লব, নিচের অংশকে কি বলে? হর। তাহলে ভগ্নাংশের উপরে কি থাকে? লব, নিচে কি থাকে? হর। এতক্ষণ পর্যন্ত ভগ্নাংশের যে সংজ্ঞা পড়লাম এবং আমরা চিনলাম যে ভগ্নাংশের দুইটা অংশ থাকে, দুইটা অংশ নিয়ে ভগ্নাংশ গঠিত, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। এগুলোতে কারো সমস্যা আছে এখন পর্যন্ত? একটু কমেন্ট করবেন। আচ্ছা, আজকে সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টি হচ্ছে এবং আগামী 2-3 দিন সারা বাংলাদেশে একটু ভারী বৃষ্টিপাতই হবে। আচ্ছা, কারো সমস্যা আছে একটু বলেন তো, এই পর্যন্ত কারো সমস্যা আছে? আশা করি কারো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা জানতে হবে যে ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশের প্রকারভেদ জানবো আমরা। আমরা ক্লাসটা আজকে একটু শর্ট টাইমে নিব, তো কারণ টপিকটাও আজকে ছোট। দেখেন, ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। প্রথম হচ্ছে প্রকৃত,
2 নাম্বার হচ্ছে অপ্রকৃত, আর 3 নাম্বার হচ্ছে মিশ্র। আমরা এগুলো কিন্তু জানি, এই যে টপিকগুলো আমরা পড়তেছি আমরা এগুলো কিন্তু জানি, জাস্ট আমি একটু আপনাদের টাস্ক দিচ্ছি যাতে আপনাদের মস্তিষ্কে, এই যে অনেক দিন আগে পড়ছেন, একটু টাস্ক দিলে যেন আপনার মস্তিষ্কে আবার চলে আসে পুরো বিষয়টা। দেখেন ভগ্নাংশ 3 প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশের হচ্ছে লব ছোট, লব ছোট, হর বড়। দেখেন প্রকৃত ভগ্নাংশ কি হয়? লবটা ছোট হয়। আচ্ছা লব কোনটা? দেখেন এই যে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ সমান নিচেরটা হয় লব, নিচেরটা উপরেরটা হচ্ছে ভগ্নাংশের উপরেরটা লব, নিচেরটা হর। ওকে, এখন একটা প্রকৃত ভগ্নাংশ যেটা, সেটা লব মানে এই উপরে যেটা থাকবে সেটা হবে ছোট, নিচেরটা হবে বড়। তাহলে আমরা একটা ভগ্নাংশ যদি লিখি 3/5, দেখেন এই এখানে 3 হচ্ছে লব, এখানে 3 হচ্ছে আমাদের লব, 5 হচ্ছে হর। তাহলে প্রকৃত ভগ্নাংশে আমরা কি দেখতে পাচ্ছি? প্রকৃত ভগ্নাংশের আমাদের হচ্ছে লবটা ছোট, হরটা বড়। তাহলে প্রকৃত ভগ্নাংশ কিভাবে চিনব? লব হবে ছোট, হর হবে বড়। প্রকৃত ভগ্নাংশই কিন্তু মূলত ভগ্নাংশের, প্রকৃত ভগ্নাংশই হচ্ছে ভগ্নাংশের অরিজিনাল রূপ। ইলেকট্রিসিটি চলে গিয়েছে যার কারণে হয়তো বা একটু প্রবলেম, কি বলবো আসলে বৃষ্টির দিনেও ইলেকট্রিসিটি থাকে না, আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, তাহলে প্রকৃত ভগ্নাংশ কি? লব ছোট, হর বড়। আচ্ছা অপ্রকৃত হচ্ছে প্রকৃতর উল্টা, এটার উল্টা। তাহলে এখানে কি হবে? হর বড়, হর বড়, লব ছোট। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে হর বড়, লব ছোট। তাহলে আমরা যদি লিখি, এখন লিখতে পারবো 5/3। উল্টা হয়ে গেল না? হরটা বড়, লবটা বড়, হরটা ছোট। তাহলে আমরা প্রকৃত বলতে বুঝলাম যেখানে আমাদের লব ছোট হবে, হর বড় হবে। অপ্রকৃত যেখানে হরটা বড় হবে, হরটা, আচ্ছা হর না, লব বড় হবে। আচ্ছা যেখানে হচ্ছে লব বড়, হর ছোট। তাহলে এখানে 5/3 বা আমরা বলতে পারি 5/2 বা 7/3, মানে যে কোনো সংখ্যা হতে পারে। শুধু উপরে মনে রাখবো আমাদের উপরে যে সংখ্যাটা থাকবে সেটা বড় হবে, নিচের সংখ্যাটা কি হবে? ছোট হবে। আচ্ছা এখন আমরা প্রকৃত বুঝলাম, অপ্রকৃত বুঝলাম, এখন আসছে মিশ্র। দেখেন মিশ্র ভগ্নাংশ বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা মিশ্র ভগ্নাংশ কাদের বলে? মিশ্র ভগ্নাংশ বলে যে পূর্ণ সংখ্যা থাকবে একটা, পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? লব ছোট, হর বড়। যেমন থাকতে পারে যে 1/2/3, থাকতে পারে 2/3/5, বা 1/5/7। মানে একটা পূর্ণ সংখ্যা থাকবে 1/2/3, 2/3/5, বা 1/5/7, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থাকবে, তারপরে কি থাকবে? একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমরা এখন দেখলেই বুঝতে পারবো কিনা যে কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, আর কোনটা মিশ্র ভগ্নাংশ? একটু আমাকে জানান তো যারা ক্লাসটা দেখতেছেন, এই 3 টাইপের ভগ্নাংশ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানাবেন। কারো কোনো সমস্যা আছে এই 3 টাইপের ভগ্নাংশ থেকে? কারো সমস্যা আছে? আচ্ছা সমস্যা নেই। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশ করতে হয়, এই জিনিসটা আমাদের জানতে হবে। আর মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করতে হয়, জাস্ট একটু টাস্ক দিচ্ছি। এগুলো কিন্তু পরীক্ষায় থাকে না নর্মালি, আপনার হচ্ছে এমসিকিউতে কিন্তু এইটা প্রশ্ন থাকে না, কিন্তু লিখিততে থাকতে পারে। তো আমরা এখন শিখবো যে অপ্রকৃত, অপ্রকৃত থেকে মিশ্র, মিশ্র ভগ্নাংশে রূপান্তর, মিশ্র ভগ্নাংশে রূপান্তর। এখন আমরা কি শিখবো? যে অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। আচ্ছা অপ্রকৃত কোনটা? এই যে 7/3, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে থাকতে পারে 5/8, 5/8 না 8/5,
তারপরে থাকতে পারে 9/7, অর্থাৎ যে সকল ভগ্নাংশের উপরের যে লবটা বড় আর নিচের হরটা ছোট, দেখেন 7 বড় 3 ছোট, 8 বড় 5 ছোট, 9 বড় 7 ছোট, তাহলে এই সকল ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ। এখন এগুলোকে আমরা কি করতে পারি, একটা প্রশ্নে নর্মালি অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে মিশ্র করতে হয়। এখন এইটাকে আমরা মিশ্র কিভাবে করব, দেখেন মিশ্র করার নিয়ম হচ্ছে যে এই 7টাকে আমরা ভাগ করে দিব। দেখেন এখানে কি আছে 7/3 না, এইটা সমান কি লেখা যায়, যে 7/3, এইটা আর এইটা কিন্তু সেম জিনিস। তাহলে আমি এখন 3 দ্বারা 7কে ভাগ করে দিব। 7কে কয়বার যায়, 2বার, 3 দুগুণে 6, অবশিষ্ট থাকে 1। এই 1টা কি যাবে লবে আর 3 যাবে হচ্ছে হরে। তাহলে এই যে 7/3কে আমরা লিখতে পারি 2 সমস্ত, কি লিখতে পারি, 2 সমস্ত 1/3। আচ্ছা আরেকটা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে কি আছে 8/5, তাহলে 8কে 5 দ্বারা ভাগ করব, তাই না। এখানে কি আছে 8/5 না, তাহলে 5 দ্বারা 8কে ভাগ করব। তাহলে 8 5-এর মধ্যে কয়বার যায়, 5 8-এর মধ্যে একবার যায়, 5কে 5, অবশিষ্ট থাকে 3। এই নিচে যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে হচ্ছে লব 3, আর যেটা দ্বারা ভাগ করলাম সেটা হবে হর। মানে এই যে নিচের যে সংখ্যাটা আছে হরের কোনো পরিবর্তন হবে না, লবটা চেঞ্জ হবে। তাহলে কি পেলাম, 1 সমস্ত 3/5। আরও একটা দেখি তাহলে আরও ক্লিয়ার হবে। এখানে কি আছে 9/7, অর্থাৎ 9কে 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 7/9, দেখেন এইখানে যেটা আছে আমি সেটাই করতেছি, আলাদা করে কিছুই করতেছি না। 9/7, এই যে এখানে 9কে 7 দ্বারা ভাগ করতেছি, এখানে এই যে 9কে 7 দ্বারা ভাগ করতেছি। তো 7 9-এর মধ্যে কয়বার যায়, একবার। 7কে 7, 7 দুগুণে 14, 9 থেকে বড় হচ্ছে, তাহলে একবার যাবে। তাহলে 7কে 7 বিয়োগ করলে কত অবশিষ্ট থাকে, 2। এখন এই যে 2 অবশিষ্ট থাকতেছে, এই 2টা কি হবে, এই অবশিষ্ট 2টা কি হয়ে যাবে লবে। আর এটা যেটা দ্বারা ভাগ করলাম এই হরই থাকবে, হর কখনো পরিবর্তন হবে না। তাহলে কত পেলাম, 1 সমস্ত 2/7। আচ্ছা অপ্রকৃত থেকে কিভাবে মিশ্র করতে হয় বুঝতে পেরেছেন, একটু কমেন্টে জানান তো। অপ্রকৃত থেকে কিভাবে মিশ্র করতে হয় বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্টে জানান তো, দ্রুত, একটু দ্রুত জানাতে হবে। কিভাবে অপ্রকৃত থেকে মিশ্র করতে হয় আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে আমাকে জানাবেন। আচ্ছা লিমা সুলতানা, তারপরে হচ্ছে কুসুম কলি, আচ্ছা আচ্ছা তাহমিনা আক্তার। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আরেকটা দেখব। সেটা এই যে আমরা কি করলাম, যে অপ্রকৃত থেকে মিশ্র করলাম, এখন আমরা মিশ্র থেকে অপ্রকৃত করব। এখন আমরা কি করব, এখন আমরা মিশ্র থেকে অপ্রকৃত করব। এখন আমরা কি করব, এখন আমরা মিশ্র থেকে অপ্রকৃত করব। অর্থাৎ একটা ভগ্নাংশ যদি মিশ্র থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে অপ্রকৃত করব এটা আমরা একটু দেখে নিই। যেমন মিশ্র একটা ভগ্নাংশ 1 সমস্ত 2/3 থাকতে পারে, 2 সমস্ত 1/2 থাকতে পারে, 3 সমস্ত 7/8, যে কোনো সংখ্যায় থাকুক, আমরা নিয়ম জানলে যে কোনো সংখ্যায় করতে পারবো। তো এইটার জন্য প্রথম কাজ হচ্ছে, শোনেন, অপ্রকৃত হোক বা মিশ্র হোক, এই যে নিচের যে হর আছে, হর কখনো পরিবর্তন হবে না। হর কখনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন কি বললাম, আমরা মিশ্র থেকে অপ্রকৃত করি বা অপ্রকৃত থেকে মিশ্র করি, এই হর কখনো পরিবর্তন হবে না, হর যা আছে তাই থাকবে। দেখেন এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে যদি আমি অপ্রকৃত করি তাহলে এই নিচের হর 3 কখনো চেঞ্জ হবে না, এই হর 2 কখনো চেঞ্জ হবে না, এই যে হর 8 কখনো চেঞ্জ হবে না, উপরের লবগুলো কি হবে, চেঞ্জ হবে। এখন এইটা করার নিয়ম, প্রথমে এরকম আমি একটা লম্বা একটা কি দিব, দাঁড়িয়ে দিব, নিচের লব যা আছে তাই থাকবে, লবের হর যা আছে তাই থাকবে, এই 3 হর কোনো পরিবর্তন হবে না। তারপরের কাজ হচ্ছে এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে। কি করব, এই যে হর গুণ পূর্ণ সংখ্যা, হর কত 3 না, পূর্ণ সংখ্যা কত 1 না, 1 গুণ 3। আচ্ছা একটু কলম চেঞ্জ করে নেই। তাহলে কি করলাম, এই যে হর 3-এর সাথে পূর্ণ সংখ্যা কত আছে 1 গুণ করলাম, তারপরে এইখানে যে লব আছে সেটা যোগ করে দিব। কি করলাম একটু খেয়াল করেন, প্রথমে একটা কি দিলাম, এই ভাগ চিহ্ন দিলাম বা একটা লম্বা দাড়ি দিলাম, নিচের যে হর আছে এই হর কখনো পরিবর্তন হবে না, তাহলে এখানে হর 3 ছিল, এখানে 3 লিখলাম, ওকে। তারপরে কি করলাম,
এখন এই যে হর আছে, এই হরের সাথে যে পূর্ণ সংখ্যা আছে, এখানে পূর্ণ সংখ্যা কত? 1। 1 আর 3 গুণ করলাম, 3 গুণ 1। তারপরে যোগ কি করলাম, এইখানে যেটা লব আছে, এখানে লব কত আছে? 2, 2 যোগ করে দিলাম। তাহলে এখন যদি আমি এটা যোগ করি, নিচে আসবে 3, 3 ওকে 3, 3 আর 2 5, তাহলে 5/7। এক সমস্ত 2/3 মানে 5/7। দেখেন এই উপরের হচ্ছে আমাদের লব বড় হর ছোট, তাহলে লব বড় হর ছোট মানে অপ্রকৃত ভগ্নাংশ। একইভাবে যদি আমরা এইটা করতে যাই, একইভাবে নিচের হরের কোনো পরিবর্তন হবে না, তাহলে 2 2 থাকবে। তারপরে এই হরের সাথে পূর্ণ সংখ্যা 2 এর সাথে 2 গুণ করব, 2 গুণ 2 কি করলাম, এই হর 2 এর সাথে পূর্ণ সংখ্যা 2 গুণ করলাম, তারপরে যোগ, উপরে যে লবটা আছে সেটা যোগ করে দিব। তাহলে 2 দুগুণে 4, 4 আর 1 5, 5/2। একইভাবে দেখেন 3 সমস্ত 7/8। এই ভগ্নাংশের হর হচ্ছে 8, 8-এর কোনো পরিবর্তন হবে না। তার পরবর্তী কাজ হচ্ছে এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ, হর কত? 8, তার সাথে পূর্ণ সংখ্যা 3 গুণ করে দিলাম, তারপরে যোগ, লব কত আছে এখানে? 7, তাহলে নিচে আসলো 8, 3 আসছে 24, 24-এর সাথে কত হয়? 31, তাহলে 31/8। তাহলে আমাদের যে কোনো মিশ্র ভগ্নাংশ দেওয়া থাক, আমরা খুব সহজে মিশ্র থেকে অপ্রকৃত করতে পারবো, আর অপ্রকৃত থেকে মিশ্রও করতে পারবো। আচ্ছা, মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে রূপান্তর করতে হবে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটু কমেন্ট করেন তো। একটু, আচ্ছা একটা কথা বলি, এই যে কিছুদিন আগে যুব উন্নয়নের একটা পরীক্ষা হলো না, অফিস সহায়কের পরীক্ষা কি হয়েছিল? এমসিকিউ। সে পরীক্ষা বাতিল করে দিয়ে আবার লিখিত পরীক্ষা নিচ্ছে। সো অফিস সহায়কের পরীক্ষা নর্মালি লিখিত পরীক্ষা হয়, কিন্তু যদি প্রতিদ্বন্দ্বী অ্যাপ্লিকেন্ট বেশি হয়, তখন প্রথমে তারা একটা এমসিকিউ পরীক্ষা নিয়ে দেখা যাচ্ছে 3 ভাগের 2 ভাগ ওখান থেকে বের করে দেয়, ওই 1 ভাগ থাকে, 1 ভাগের মধ্যে আবার লিখিত পরীক্ষা নেয়। বুঝতে পেরেছেন? অফিস সহায়কে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে, কিন্তু কিছু কিছু আছে, যেমন জেলা যে অফিসগুলো আছে, জেলা ডিসি অফিস বা এগুলো তো অনেক সময় এমসিকিউ পরীক্ষা নেয়। তবে সায়েদ আপনাকে আমি জানাবো, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, আমরা আপাতত ক্লাসে করি। কারো পার্সোনাল কোনো কোয়েরি থাকলে সেটা একটু ইনবক্সে করবেন, ক্লাসে না করাই ভালো এগুলো, কারণ মাইন্ড ডাইভার্ট হয়ে যায় তো। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আর আলোচনা না করি। আচ্ছা, এরপরে আমরা তো মোটামুটি অনেক কিছু শিখলাম। এখন আমরা একটা জিনিস শিখবো, যে হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, দেখেন সমহর, সম মানে কি? সম মানে হচ্ছে সমান, আর হর তো বুঝতেছেন, তাহলে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে অনেকগুলো ভগ্নাংশ থাকবে, কিন্তু প্রত্যেকটার হর কি থাকবে? সমান। সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে যতগুলো ভগ্নাংশই থাক না কেন, প্রত্যেকটার হর সমান হবে। 2/3, 1/3, 3/3, 4/3, 5/3, 5/3। দেখেন এখানে আমি কয়টা ভগ্নাংশ লিখেছি? 5টা ভগ্নাংশ। 1/3, 2/3, 3/3, 4/3, 5/3। প্রতিটি ভগ্নাংশের যে হর আছে, প্রতিটি ভগ্নাংশের হর 3 না, সমান না। প্রতিটি ভগ্নাংশের হর একই বা সমান না, 3। তাহলে এই সকল ভগ্নাংশে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। একইভাবে যদি আমি সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলি, সমলব বিশিষ্ট ভগ্নাংশ মানে কি? সম মানে হচ্ছে সমান, আর লব তো লব। তাহলে যে সকল ভগ্নাংশের লবগুলো সমান তাদেরকে কি বলা হয়? সমলব বিশিষ্ট ভগ্নাংশ। যেমন 2/1, 2/2, 2/3, 2/4, 2/5, 2/6, এরকম করে হাজারটা আমরা লিখতে পারি, যে কোনো হতে পারে। কিন্তু দেখেন প্রত্যেকটা লব সমান না 2, তাহলে যে সকল ভগ্নাংশের লবগুলো একই তাদেরকে বলা হয় সমলব, যে সকল ভগ্নাংশের হরগুলো একই তাদেরকে বলা হয় সমহর। এখন এইটা একটা শর্ত আছে, যদি সমহর বিশিষ্ট হইলে যার লব ছোট সেই ভগ্নাংশ ছোট।
দেখেন এইখানে আমি 1/3, 2/3, 3/3, 4/3, 5/3, এখানে 5টা ভগ্নাংশ লিখলাম না। এখন আপনি যদি বলি যে কোন ভগ্নাংশটা ছোট, এই যে উপরের 5টা ভগ্নাংশের মধ্যে সব থেকে ছোট কোনটা, আমি চোখের নিমিষে উইদিন 2 সেকেন্ড আমি অ্যান্সার করতে পারবো যদি আমি এই শর্তটা জানি। সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব ছোট, দেখেন এই প্রত্যেকটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ না, তাহলে যার লব ছোট সেই ভগ্নাংশটাই ছোট। তাহলে এখানকার মধ্যে লব কোনটা, এই উপরের ভগ্নাংশগুলো, উপরের সংখ্যাটা লব না, তাহলে এগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা, 1 না। দেখেন 2, 3, 4, 5 সব থেকে ছোট 1 না, তাহলে এই সবগুলো ভগ্নাংশের মধ্যে সব থেকে ছোট কোনটা হবে, 1/3। তাহলে এই 5টি ভগ্নাংশ দেওয়া আছে অপশনে। যদি বলে নিচের কোন ভগ্নাংশটি সব থেকে ছোট, তাহলে অ্যান্সার কি হবে, 1/3। যদি বলে কোন ভগ্নাংশটি সব থেকে বড়, তাহলে সব থেকে লব বড় কার, 5 না, তাহলে 5/3। সব থেকে বড় ভগ্নাংশ কি হবে, 5/3। তাহলে আপনাকে কি করতে হবে, এই শর্তটি মনে রাখতে হবে। শর্তটি কি, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। আর সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব ছোট, আচ্ছা লব না, এখানে হর হবে, যার হর ছোট সেই ভগ্নাংশ বড়, সেই ভগ্নাংশ বড়। দেখেন সমলব, সমহর আর সমলব উল্টা, বিপরীত। সমলব বিপরীত হচ্ছে সমহর, মানে সমলব এবং সমহর দুইটা বিপরীত। সমলবে যেটা ছোট হবে, সমহরে সেটা কি হবে, বড়। দেখেন সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার হর ছোট, দেখেন সমলব মানে কি, লবগুলো সমান হবে, তাহলে আমাদের পার্থক্য করতে হবে কি দিয়ে, হর দিয়ে। তাহলে যার হরটা ছোট সেই ভগ্নাংশটাই কি হবে, সব থেকে বড় হবে। দেখেন এইখানে 1, 2, 3, 4, 5, 6, তাহলে সব থেকে ছোট কোনটা, 1 না, তাহলে 2কে 1 দ্বারা ভাগ করলে কি হয়, 2-এ পাওয়া যায় না। এই যে 2কে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়, 1 না। তারপরে আমি যত এই দিকে যাব মান কিন্তু কমতে থাকবে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে সমহর বিশিষ্ট সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার হরটা ছোট হবে, এই নিচের সংখ্যাটা যার ছোট হবে সেই ভগ্নাংশটি বড় হবে। তাহলে আমি যদি বলি যে এই যে 6টা ভগ্নাংশ আছে এখানে, এই 6টি ভগ্নাংশের মধ্যে সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে 2/1, আর সব থেকে ছোট কোনটা, 2/6। এই দুইটা পরীক্ষায় আসে, এই দুইটা শর্ত থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। কারো বুঝতে সমস্যা আছে, একটু কমেন্ট করেন তো। 5/3 সব থেকে বড়। আচ্ছা সায়েদ হাসান, সরি বলার কিছু নাই, মানে এটা কি হয় যে ধরেন আপনি একটা প্রশ্ন করলেন মানে এই আজকের টপিক রিলেটেডের বাইরে, তখন আমাকে ওইটা আবার মনে করতে গিয়ে দেখা যাচ্ছে টাইম লস হয়ে যায়। এজন্য কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে ইনবক্সে করবেন, আমি যদি সেই সময় না জেনে থাকি, নাও জানতে পারি, আমি আপনাকে জেনে জানাবো, হয়তো 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা পর আপনাকে আমি জানাবো জেনে। সো এইটা নিয়ে আবার সরি বলার কিছু নাই সায়েদ। আচ্ছা আপনারা কি এই দুটো বুঝতে পেরেছেন, সমহর সমলব? একটু রেসপন্স করতে হবে ভালো। তানিয়া কি বোঝেননি বলেন তো, তানিয়া মানে কোথাও সমস্যা থাকলে একটু বলতে হবে, দ্রুত বলতে হবে, কারণ আমাদের অনেক টপিক পড়তে হবে আজকে। আচ্ছা সমস্যা নেই কারো, মানে ঠিক আছে, আমরা আমি নোট দিয়ে দিব, তো নোট পড়লে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। আশা করি এগুলো আপনাদের সমস্যা থাকার কথা না, কারণ আপনারা, আচ্ছা এগুলো আমরা যেগুলো পড়তেছি না, এগুলো হচ্ছে ক্লাস 3-4-এর বই আছে, এখন 3-4-এর বই আছে। আচ্ছা আমরা যেহেতু ভগ্নাংশ পড়তেছি, একটু আমরা খেয়াল করি। দেখেন এইখানে 1/6। আচ্ছা ভগ্নাংশ কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ কোনগুলো, এই যে 5/7। আর একটা আছে হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কেমন, 1.57। বুঝতে পেরেছেন, ভগ্নাংশ 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ 5/7, আর একটা দশমিক ভগ্নাংশ কোনটা, যেখানে দশমিক থাকবে। দশমিক ভগ্নাংশ মানে কি, দশমিক থাকবে। এখন এই যে 1/7, এটা কোন ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন এইটাকে যদি আপনাকে সাধারণ ভগ্নাংশ, এই যে লব হরে আনতে বলে, তখন কি করবেন, এই সংখ্যাটাকে লিখবেন, আচ্ছা এই দশমিক বাদ দিয়ে লিখবেন, তারপর দেখবেন এই দশমিক তুলে দিবেন, দশমিকের জন্য একটা 1,
দশমিকের পর কয়টা ঘর আছে? দুইটা। দুইটা ঘরের জন্য দুইটা শূন্য, 100। এগুলো আপনারা জানেন, আসলে এইটা শেখানোর প্রয়োজন নাই। তবে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে যদি পৌনপৌনিক থাকে। আচ্ছা, পৌনপৌনিক বোঝেন কি না? আচ্ছা, পৌনপৌনিক কেউ কি বোঝেন? দেখেন, একটা সংখ্যা আছে 0.47। এখন এইটা তো দশমিক ভগ্নাংশ না, এটাকে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে রূপান্তর। আচ্ছা, এখন এই যে দেখেন, এই যে 7-এর উপর একটা ফোঁটা আছে না, এই ফোঁটাটাকে বলা হয় আবৃত বা পৌনপৌনিক। কি বলা হয়? আবৃত বা পৌনপৌনিক। পৌনপৌনিক বা পৌনপৌনিক যেটাই হোক। এখন এই ফোঁটার মানে কি কেউ কি জানেন? যে এই যে কোনো একটা সংখ্যার উপর এরকম একটা ফোঁটা থাকে, এইটার মানে কি কেউ কি জানেন? সায়েদ, তারপরে হচ্ছে তন্নি, মুক্তানিফা, নীলাকাশ, আয়শা সিদ্দিকা, মারিয়া, তানিয়া, আপনারা কি জানেন এই যে কোনো একটা সংখ্যার উপর এরকম ফোঁটা থাকে, এই ফোঁটার মানে কি জানেন? আচ্ছা, দেখেন, এই ফোঁটার মানে হচ্ছে এই সংখ্যাটা বারবার আসে। যেমন এরকম যদি থাকে 6.6666666, এরকম কি 6 আসতেই আছে, 6 কি আসতেই আছে, তখন আমি লিখতে পারি 6.6 লিখে তার উপর ফোঁটা দিতে পারি। এই ফোঁটার মানে কি? এই 6-এর পরে অসীম পর্যন্ত যতগুলো ঘর থাকবে সবগুলো ঘরে কি থাকবে? 6 থাকবে। এই দেখেন, দশমিকের পর একটা সংখ্যার উপর আমি ফোঁটা দিলাম, কার উপর? 6-এর উপর একটা ফোঁটা দিলাম, পৌনপৌনিক দিলাম। এর মানে হচ্ছে এই দশমিকের পর অসীম পর্যন্ত যতগুলো ঘর আসবে সবগুলোতে কি বসবে? 6। তাহলে এইখানে 4 7, 7-এর উপর একটা ফোঁটা দিছি, এর মানে হচ্ছে এরপরে যতগুলো সংখ্যা আসবে সবগুলোই কি আসবে? 7। একটা 9 হয় না? না, 9 না, যাই হোক। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এই যে 7-এর উপর যে ফোঁটা থাকে এই ফোঁটার মানে কি। এখন এইটাকে, এই সংখ্যাটাকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করতে চাই, মানে কি সাধারণ ভগ্নাংশ, এটা তো আছে দশমিক না, এই যে একটা ফোঁটা আছে দশমিক আছে, তাহলে এইটা আছে কি দশমিক ভগ্নাংশ। এখন এই দশমিক ভগ্নাংশকে যদি আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই, তাহলে প্রথম কাজ হবে এই সংখ্যাটাকে আমি লিখব, 47 লিখলাম। এখন 47 লেখার পর তারপরে প্রতি কাজ হচ্ছে যে আমি দেখব যে এই পৌনপৌনিক বাদে কয়টা সংখ্যা আছে। পৌনপৌনিক বাদে কয়টা সংখ্যা আছে একটু দেখেন তো। এখানে 0.47, এখানে একটা মাত্র 4 আছে না পৌনপৌনিক বাদে, তাহলে এই 4টা আমি আগে বিয়োগ করে দিব, তারপর ভাগ। প্রথম কি দেখব? যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখব, দশমিক টশমিক সব বাদ দিলাম, সেই ফুল সংখ্যা লিখলাম। কি ছিল? 0.47, আমি 47 লিখলাম আগে। এখানে কত লিখলাম? আমি আগে এই যে 47 লিখলাম। লেখার পর পৌনপৌনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো বিয়োগ করে দিব। পৌনপৌনিক ছাড়া এখানে কত আছে? 4 আছে না? 4 বিয়োগ করে দিলাম। আচ্ছা, এখন তারপর কি? উপরের কাজ শেষ, লবের কাজ শেষ, তারপরে এরকম একটা ভাগ চিহ্ন দিলাম। দেওয়ার পর পৌনপৌনিক আছে কয়টা সংখ্যার উপর? পৌনপৌনিক আছে একটা সংখ্যার উপর না, সেটা কত? 7-এর উপর। তাহলে পৌনপৌনিক একটা সংখ্যার উপর আছে, একটা সংখ্যার উপর আছে জন্য একটা 9 দিলাম। তারপরে দেখব দশমিকের পর আর কয়টা ঘর আছে। দশমিকের পর এখানে দুইটা ঘর না, একটা 4 একটা 7, দুইটা ঘর। একটা সংখ্যার উপর তো পৌনপৌনিক, তাহলে ওই একটার জন্য একটা 9 নিলাম। বাকি সংখ্যা আছে আর একটা না, 4, তাহলে এইটার জন্য একটা 0 হবে। তাহলে এখন যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কত হবে? 43/90। বুঝতে পেরেছেন কি করলাম? আচ্ছা, আমি আরেকটা করি, আরেকটা অঙ্ক করি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা, দেখেন এখানে যদি এরকম থাকে যে 0.24, এখন আছে কি? দুইটা সংখ্যার উপর পৌনপৌনিক আছে, 0.24। এখন এইটাকে আমি কি করব? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এটা দশমিক ভগ্নাংশ, এই যে এখানে দশমিক আছে, প্রথমে কি করব? এরকম একটা দাগ দিয়ে নিব। আচ্ছা, নিলাম। তারপরে এই যে পৌনপৌনিক দশমিক সব বাদ দিয়ে পূর্ণ সংখ্যা লিখব। এই যে দশমিক বাদ দিলাম, পৌনপৌনিক বাদ দিলে কত থাকে? এখানে 24 না? তারপরে দিব বিয়োগ। তারপরে আমি দেখব পৌনপৌনিক ছাড়া কয়টা সংখ্যা আছে। পৌনপৌনিক ছাড়া দেখেন 2-এর উপরও আছে পৌনপৌনিক বা আবৃত, 4-এর উপরও আছে পৌনপৌনিক। পৌনপৌনিক ছাড়া আর কোনো সংখ্যা আছে? শুধুমাত্র কি আছে? 0। তাহলে আমি 0 বিয়োগ করে দিব। কোনো কিছু নাই মানে এখানে কি বিয়োগ করে দিলাম? 0। এখানে যদি একটা সংখ্যা থাকতো, 7 থাকতো, 7 বিয়োগ করতাম। এখানে কি ছিল? 4 ছিল না? 4 বিয়োগ হয়েছে। পৌনপৌনিকের পর একটা মাত্র সংখ্যা বাকি ছিল 4, সে 4 বিয়োগ করে দিছি। কিন্তু এখানে তো কোনো সংখ্যা নাই 0 ছাড়া, এজন্য 0 বিয়োগ করে দিলাম। তাহলে আমার কি? লবের কাজ শেষ। হরে কি হবে? আমাকে দেখতে হবে কয়টি সংখ্যার উপর পৌনপৌনিক আছে। এখানে পৌনপৌনিক আছে কয়টা সংখ্যার উপর? দুইটা সংখ্যার উপর না? 2-এর উপর, 4-এর উপর।
তাহলে দুইটা সংখ্যার জন্য দুইটা 9 নিলাম। আচ্ছা, এখন দশমিকের পর আর কোনো ঘর ফাঁকা আছে? দশমিকের পর তো দুইটাই সংখ্যা ছিল, তাহলে এখানে তো আর কোনো সংখ্যাই নাই, তাহলে এখানে আর কোনো শূন্য হবে না। দশমিকের পর যদি আর একটা সংখ্যা থাকতো, সেটার উপর পৌনঃপুনিক না থাকতো, তাহলে এখানে শূন্য হতো। তাহলে দশমিকের পর দুইটা সংখ্যা আছে এবং দুইটার উপরই পৌনঃপুনিক আছে, দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক জন্য দুইটা 9, তাহলে 24/99। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছেন? সায়েদ, তারপরে তন্নি, মুক্তা, আয়শা, আপনারা কি বুঝতে পেরেছেন যে পৌনঃপুনিক সংখ্যাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়? এগুলো পরীক্ষায় আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসছিল। সো আপনারা কি বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু খুবই ইজি, বুঝছেন, খুবই ইজি, এগুলোই পরীক্ষাতে আসে। আচ্ছা, আরেকটা অঙ্ক থাকে যে হচ্ছে খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করো, খুবই ইজি। খালি ঘর পূরণ করো। খালি ঘর কি থাকতে পারে? 7/8, এখানে থাকতে পারে 24, উপরে আছে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখেন এখানে দুইটা ভগ্নাংশ আছে, 7/8 একটা ভগ্নাংশ, আর এই পাশে একটা ভগ্নাংশ, মাঝখানে কি আছে? সমান চিহ্ন। সমান মানে কি জানেন? এই পাশের ভগ্নাংশ আর এই পাশের ভগ্নাংশ কি একই, এইটার মান আর এইটার মান একই। দেখেন আমরা 2 = 2 লিখতে পারি। 2 সমান কি 3 লেখা যায়? 2 সমান কি 3 লেখা যায় না? এটা কখনোই লেখা যায় না। কখন লেখা যায়? 2 আর 2 সমান, অর্থাৎ এই যে সমানের দুই পাশে, এটা হচ্ছে বাম আর এটা হচ্ছে ডান, তাহলে সমানের বাম পাশে এবং ডান পাশে দুই পাশের মান যদি একই হয়, তখন আমরা মাঝখানে কি ব্যবহার করি? সমান ব্যবহার করি। তাহলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের মান কি হবে? একই হবে। আচ্ছা, এখন এইটা কিভাবে সমাধান করব? দেখেন এইটা সমাধান করার ওয়ে হচ্ছে যে এই যে ঘরটা ফাঁকা, যে ঘরটা ফাঁকা ওই ঘরটা একা রাখতে হবে, আর বাকি সংখ্যাগুলো আরেক পাশে রূপান্তর করতে হবে বা নিয়ে যেতে হবে। দেখেন যে মানটা বের করব সেই মানটা এই ঘরটা একা এক পাশে রাখতে হবে, আর বাকিগুলো আরেক পাশে নিয়ে যেতে হবে। এখন আমরা যদি দেখি যে a/b, c/d, এখানে দুইটা ভগ্নাংশ, একটা হচ্ছে ab আর একটা cd। এখন এই ভগ্নাংশের যদি মান বের করতে চাই, তখন আমাকে কি করতে হবে? আড়াআড়ি গুণ। তখন আমরা কিভাবে করব? আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ অনেকে হয়তো এগুলো জানেন। আড়াআড়ি গুণ কিভাবে করে? এই এর সাথে ডির গুণ হয়, a গুণ d সমান এই বির সাথে কি গুণ হয়? b গুণ c, তাই না? নিয়ম কিন্তু এইটা, আড়াআড়ি গুণের নিয়ম হচ্ছে এইটা, যে এই প্রথম ভগ্নাংশের যে লব আছে দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে গুণ হয়, প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ হয়। তাহলে সেই সূত্র অনুসারে 7-এর সাথে কার গুণ হবে? 24 না? তাহলে 7 গুণ 24। এখন এই 8-এর সাথে কার গুণ হওয়ার কথা? ফাঁকা ঘর না, কিন্তু আমাকে তো এই ঘরের মান বের করতে হবে, তাহলে এই ঘরটাকে আমাকে একা রাখতে হবে। তাহলে আমি আর 8 কি করব না? গুণ করে দিব না। তাহলে এইখানে কি থাকলো? এই ঘরে কি থাকলো? শুধু প্রশ্নবোধক চিহ্ন না? এখন যদি আমি কাটাকাটি করি, 3 × 8 = 24, তাহলে 3 × 7 = 21। তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে? 21 না? তাহলে এই ঘরে কত বসবে? 21। দেখেন খুবই ইজি এই অঙ্কগুলো, খুবই ইজি। বুঝতে পেরেছেন কি? আচ্ছা, এই টাইপের অঙ্ক কারো সমস্যা হওয়ার কথা না, জাস্ট আমরা আড়াআড়ি গুণ করে দিব। আড়াআড়ি গুণ করে দিয়ে আমরা মনে রাখবো যে যে ঘরের মানটা আমাদের বের করতে হবে, সেই ঘরটা আমরা ডান পাশ হোক বাম পাশ হোক একা রাখবো, ওই ঘরের সঙ্গে আর কোনো সংখ্যা রাখবো না সব, আর বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো অন্য পাশে নিয়ে যাব। আচ্ছা, খালি ঘর থেকে প্রশ্ন আসে, সো আশা করি এই ভিডিও দেখার পর আর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখন সব থেকে বেশি যে প্রশ্ন আসে যে একটা ভগ্নাংশ বড় না ছোট সেটা নির্ণয় করতে বলে সব থেকে। আচ্ছা, আমরা আর বেশিক্ষণ কন্টিনিউ করব না। সব থেকে বেশি যে প্রশ্নটা আসে যে একটা ভগ্নাংশ বড় না ছোট এইটা নির্ণয় করতে বলে। প্রশ্ন কেমন থাকে? যে নিচের কোন ভগ্নাংশটি বড়, নিচের কোন ভগ্নাংশটি বড় বা নিচের কোন ভগ্নাংশটি ছোট। আগে আমরা বড় নির্ণয় করা শিখি, তারপরে আমরা কি নির্ণয় করা শিখব? ছোট। তাহলে নিচের কোন ভগ্নাংশটি বড় এইটা নির্ণয় করতে গেলে এখানে 4টা অপশন থাকবে। ধরলাম আমি 4টা অপশন লিখলাম। তিন ভাগ 5, খ নম্বর দেওয়া আছে 4/9, গ নম্বর দেওয়া আছে 2/7, ঘ নম্বর দেওয়া আছে 1/3।
দেখেন এইখানে 4টা অপশন দেওয়া আছে। এখন এই 4টা অপশনের মধ্যে কোন ভগ্নাংশটি বড় সেইটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন কিভাবে নির্ণয় করব, দেখেন এইটা নির্ণয় করার জন্য আমরা একদম কোনো কিছু জানার প্রয়োজন নাই। আমি কি করব, তুলনা করব। দেখেন আমরা যদি তুলনা করতে চাই বা কে ভালো কে খারাপ যদি নির্ণয় করতে চাই, আমরা কি করি, দুইটা ব্যক্তির সাথে, যেমন রহিমের থেকে করিম ভালো, বা রহিমের থেকে করিম লম্বা, করিমের থেকে অমুক লম্বা, করিমের থেকে আবার অমুক ছোট, মানে আমরা কি করি, তুলনা করি। তা আমরা কি করব, দুইটা দুইটা করে ভগ্নাংশ তুলনা করব। প্রথম কি করব, এই যে প্রথম দুইটা ভগ্নাংশ তুলনা করে দেখব যে কোনটা বড়। আমাকে আগে তাকাইতে হবে প্রশ্নে কী বের করতে বলছে, বড়। তাহলে আমরা প্রথম দুইটা ভগ্নাংশের মধ্যে দেখব কে বড়। তা এখান থেকে আমরা একটা তো পাবো বড়, সেটার সাথে আবার এই 3 নম্বর ভগ্নাংশ তুলনা করবো ওই দুইটার মধ্যে আবার কোনটা বড়। ওইখান থেকে একটা ভগ্নাংশ বড় পাবো, সেটার সাথে আবার এই 4 নম্বর ভগ্নাংশ তুলনা করব। এই দুইটার মধ্যে কোনটা বড়, ফাইনালি যেটা সব থেকে বড় হবে সেটা আমাদের অ্যান্সার। যদি ছোট বলে একইভাবে এই দুইটার মধ্যে কোনটা ছোট, একটা অঙ্ক করি। তাহলে প্রথম দুইটা তুলনা করব, 3/5 আর এখানে হচ্ছে 4/9। এই যে প্রথম দুইটা ভগ্নাংশ এরকম পাশাপাশি লিখলাম। এখন আমি কি করব, এই যে উপর থেকে নিচ পর্যন্ত আমি গুণ করব। 3 আর 9 গুণ করলে 3 9 27। এই 5 আর 4 গুণ করবো, 4 5 20। কী করলাম দেখেন, এই যে খাড়া করে 3 আর 9 গুণ করলাম, 3 9 27। প্রথমটা নিচে লিখলাম, 5 আর 9 গুণ করলাম, 5 9 4 5 20। ওই দ্বিতীয়টা নিচে লিখলাম। এখন 27 বড় না 20 বড়, অবশ্যই 27 বড়। তাহলে 27-এর উপর কোন ভগ্নাংশ আছে, 3/5। তাহলে 3/5 বড় হবে। 4/9 থেকে কি বড় হবে, 3/5। দেখেন প্রথম কি করলাম, এই যে গুণ করলাম 3 আর 9, 3 9 27। প্রথমটা নিচে 27 লিখলাম, আবার 5 আর 4 গুণ করলাম, 4 5 20। এইটা দ্বিতীয়টা নিচে লিখলাম। এখন আমি দেখব যে কোনটা বড়, 27 বড় না 20 বড়, 27 বড়। তাহলে এখানে বড় চিহ্ন দিলাম, এখানে বড় চিহ্ন দিলাম। তাহলে কি হলো, তাহলে এখানে কি হলো দেখেন, আমাকে তো নির্ণয় করতে হবে কোনটা বড়, 27 বড়। তার মানে 27-এর উপরে প্রথম যে ভগ্নাংশ আছে সেটা বড়। তাহলে 4/9 থেকে 3/5 বড়। তাহলে 4/9 বাদ গেল। এখন আবার এই 3/5-এর সাথে তৃতীয় ভগ্নাংশ তুলনা করবো। এইটা 3/5-এর সাথে এরপরে যেটা বাকি আছে, তাহলে একটা তো গেল, এটা তো বাদ। তাহলে এখন আছে 3টা। তাহলে এই 3/5-এর সাথে আবার 2/7 তুলনা করব। আবার 3 7 21, 5 2 10। 21 বড় না হচ্ছে 10 বড়, অবশ্যই 21 বড়। তাহলে এটা ওই পাশে, তাহলে বড় কোনটা, 3/5। তাহলে এই 3/5 আর 2/7-এর মধ্যে 3/5 বড়। তাহলে এইটাও বাদ গেল। তাহলে এখন আছে দুইটা, একটা 3/5 আর একটা আছে 1/3। 3/5 আর হচ্ছে 1/3। আবার গুণ করব, 3 3-কে 9, 5-কে 5। তাহলে 9 বড়। তাহলে 9 বড় মানে কি, প্রথম ভগ্নাংশটি বড়। তাহলে এই যে 3/5 আর হচ্ছে 1/3-এর থেকে বড় কোনটা, 3/5। আচ্ছা, তাহলে সব থেকে বড় কি, 3/5। দেখেন অঙ্কটা কিভাবে করলাম, আমরা আরেকটা অঙ্ক করি। যেহেতু একই অঙ্ক বোঝানোর থেকে আরেকটা অঙ্ক করে যদি বুঝাই তাহলে আপনাদের কাছে আরও ইজি মনে হবে। শায়দ এগুলো থেকে প্রশ্ন আসে, বুঝছেন, এগুলো থেকে বিগত সালের প্রশ্নগুলো। আচ্ছা, আমি একটা বড়ই আরেকটা দেখাই, সেটা হচ্ছে 3/4। 3/4 ক নম্বর 7/8। 3/4 এটা বাদ দিই, 4/5। এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে 3/4, 7/8, 4/5। এখন এই 3টার মধ্যে সব থেকে বড় কোনটা সেটা নির্ণয় করতে হবে। প্রথম কাজ হচ্ছে প্রথম দুইটা নিয়ে তুলনা করব। 3/4 আর এখানে হচ্ছে 7/8। এই 3 আর 8 আড়াআড়ি গুণ, 3 আসতে কত, 24। 4 আর 7, 4 7 28। কোনটা বড়, 28 বড় না? তাহলে 28-এর উপর যে সংখ্যা আছে ভগ্নাংশ সেটা বড় হবে, 7/8। তাহলে 3/4 আর 7/8-এর মধ্যে 7/8 বড়, তাহলে এইটা বাদ। তাহলে এখন থাকলো কি, এইটা আর এইটা, এই দুইটা। এখন এই দুইটার মধ্যে আবার তুলনা করব, এই দুইটার মধ্যে আবার তুলনা করব, এই 7/8 আর হচ্ছে 4/5। তাহলে 7 আর 5, 5 7 কত, 35। আড়াআড়ি গুণ করলাম, 8 আর 4 গুণ করলে 4 আসতে কত, 32। তাহলে অবশ্যই 35 বড়। তাহলে এই চিহ্ন এই পাশে চলে আসবে। তাহলে 35-এর উপরে যে ভগ্নাংশ কত আছে, 7/8। তাহলে 7/8 বড়। তাহলে এই যে প্রশ্নে সব থেকে বড় কত, 7/8।
বুঝতে পেরেছেন? নিয়মটা বুঝতে পেরেছেন যে কিভাবে গুণ করতে হবে? প্রথম দুইটা নিব, নিয়ে আড়াআড়ি গুণ করব, যেটা বড় হবে তার উপরে যে ভগ্নাংশ আছে সেটা হবে বড়। একইভাবে যদি ছোট নির্ণয় করতে বলে, যে ভগ্নাংশটা ছোট হবে তার উপরেরটা নিব। আচ্ছা, অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন। আমরা ছোট একটা দেখব, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা খেলা দেখব অনেকেই। সো আমরা ছোট একটা দেখি। নিচের কোনটি ক্ষুদ্রতম বা ছোট? 5/3, খ নম্বর আছে 3/4, গ নম্বর আছে 5/21, ঘ নম্বর আছে হচ্ছে 5/17। আচ্ছা, একটু খেয়াল করি যে এখন কি বলছে যে নিচের কোনটি ক্ষুদ্রতম বা ছোট। একই নিয়ম, আগে প্রথম দুইটা তুলনা করব, 5/3 আর এখানে হচ্ছে 3/4, আড়াআড়ি গুণ করব, 4×5 20, 3×3 9। আচ্ছা, এখন প্রশ্নে ছোট বের করতে বলছে না, তাহলে 20 আর 9 ছোট কোনটা? 9 না? তাহলে 9 এর উপর ভগ্নাংশ কোনটা আছে? 3/4। তাহলে 5/3 আর 3/4 মধ্যে ছোট কোনটা? 3/4। তাহলে প্রথমটা বাদ দিলাম, এখন কি থাকলো? 3/4। তারপরেরটার সাথে তুলনা করব, তারপরে কি আছে? 5/21। এখন আবার আড়াআড়ি গুণ, 3 আর 21 গুণ করব, 3 3, 3 2 6, 63, 3 21 63, আর 4×5 কত? 20। আচ্ছা, 63 বড় না 20 বড় বলেন তো? আর 63 ছোট না 20 ছোট? অবশ্যই 20 ছোট। তাহলে 20-এর উপরে যে ভগ্নাংশ আছে সেটা নিব, 5/21। তাহলে 5/21, তাহলে এইটা কি হয়ে গেল? বাদ হয়ে গেল। এখন 5/21 আছে আর 5/17, 5/17। এখন 5 দ্বারা 17 গুণ করব, 5 7 35, 5, 5 আর 3 8, 85, 5 17 কত হয়? 85। এখন আমরা 5 দ্বারা 21কে গুণ করব, 5 কে 5, 5 2 10, 105। এখন 85 ছোট না 105 ছোট? অবশ্যই 85 ছোট। তাহলে 85-র উপরে যে ভগ্নাংশ আছে সেটা হবে ছোট, তাহলে 5/21। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 5/21। আশা করি যদি এরকম ভগ্নাংশ দিয়ে ছোট এবং বড় যে কোনোটা নির্ণয় করতে বলুক, আপনারা এই একটা মাত্র প্রসেস দিয়ে আপনারা যে কোনো ছোট বড় ভগ্নাংশ আপনারা নির্ণয় করতে পারবেন। এবং সব থেকে বেশি পরীক্ষায় আসে যে কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড়, এইটা নির্ণয় করতে বলে। আচ্ছা, ডি হবে না তো, গ নাম্বার হবে অ্যান্সার। ডি হবে না, গ নাম্বার হবে অ্যান্সার, এই 5/21। আচ্ছা, আশা করি ছোট বড় ভগ্নাংশ নির্ণয় করতে কারো কোনো সমস্যা হবে না, আশা করি কারো সমস্যা হবে না। আচ্ছা, আমরা একটা জিনিস আরেকটা দেখবো যে দশমিকের একটা গুণ দেখব, দশমিকের গুণ। যেহেতু দশমিক নিয়ে আর কোনো ক্লাস হবে না, দশমিকের একটা আমরা গুণ দেখব। দশমিকের গুণ কিন্তু পরীক্ষায় আসে, দশমিকের গুণ পরীক্ষায় আসে, মনোযোগ দিয়ে দেখতে হবে কত। আচ্ছা, এইরকম দশমিকের গুণ ভাগ পরীক্ষায় আসে, এই জন্য মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। দেখেন, দশমিকের গুণ করার নিয়ম হচ্ছে, প্রথম আমরা দশমিক টশমিক সব বাদ দিব, একদম আমরা টিনের চশমা চোখে দিয়ে আমরা দশমিক দেখব না, খালি পূর্ণ সংখ্যা দেখব। পূর্ণ সংখ্যা এখানে কত আছে? 5। এখানে পূর্ণ সংখ্যা কত? 5। এখানে কত? 5। তাহলে 3টা 5 গুণ করব, 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125। প্রথম কি করলাম আমরা? দশমিকে যতগুলোই দশমিক থাক আমরা আগে পূর্ণ সংখ্যাগুলো গুণ করে নিব। এই এখানে আছে একটা 5, এখানে একটা 5, এখানে একটা 5, দশমিক তুলে দিলে শূন্য তো আর দাম নেই, সামনে যেহেতু শূন্য আছে। 5 5 5 25, 5 25 125, দশমিক ছাড়া গুণ করলাম। এখন আমার কাজ হচ্ছে দশমিক সহ আমি হিসাব করব। দেখেন, দশমিকের পর এখানে ঘর আছে কয়টা? 3টা না? দশমিকের পর এখানে ঘর আছে একটা, দশমিকের পর এখানে ঘর আছে 2টা। এখন আমি গুনবো যে মোট কয়টা ঘর আছে। দশমিকের পর মোট ঘর আছে এখানে 2টা, এখানে একটা 3টা, এখানে 3টা, 6টা। দশমিকের পর মোট ঘর কয়টা আছে? 6টা। এখানে আমি গুণ করে কয়টা সংখ্যা পেলাম? 3টা। তাহলে আমাকে আরও 3টা শূন্য নিতে হবে, আরও 3টা শূন্য নিয়ে তার সামনে একটা দশমিক দিব। আচ্ছা, কেন নিলাম? দেখেন, দশমিকের পর টোটাল ঘর জয়টা থাকবে, অ্যান্সারেও দশমিকের পর টোটাল তয়টা ঘরই থাকতে হবে। এই অঙ্কে দশমিকের পর যতটা ঘর থাকবে
অ্যান্সারেও দশমিকের পর ততটাই ঘর হতে হবে। তাহলে দশমিকের পর এখানে টোটাল ঘর আছে কয়টা? 6টা। তাহলে উত্তরেও দশমিকের পর ততটা ঘর হতে হবে। এখন এই শূন্যগুলো সবসময় কী হবে? পূর্ণ সংখ্যার আগে হবে। ওকে, তাহলে আমি যদি আবার বলি অঙ্কটা কিভাবে করলাম, প্রথম কাজ হবে দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যাগুলো গুণ করতে হবে। এখানে পূর্ণ সংখ্যা 5, এখানে 5, এখানে 5। যদি দশমিক তুলে দেই, এই সামনের শূন্যগুলোর কোনো দাম নেই। দেখেন 0, 0, 5 আর 5 একই জিনিস। তাহলে 5 5 25, 5 25 125। এই যে 125 আগে লিখলাম। তারপর আমি দেখবো যে দশমিকের পর কতগুলো ঘর আছে। দশমিকের পর এখানে আছে 2টা ঘর, এখানে একটা ঘর, এখানে 3টা, টোটাল হচ্ছে 6টা। তাহলে এখানে আছে 3টা, আরও 3টা ঘর কম আছে, সেই 3টা ঘরে আমি 0 দিয়ে তার আগে একটা দশমিক দিব। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইটা। দশমিকের গুণ যদি পরীক্ষায় আসে, আশা করি কারো সমস্যা হবে না। অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছেন। আচ্ছা, দশমিকের একটা ভাগ দেখাই দিই। দশমিকের একটা ভাগ দেখাই দেই, তাহলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। আমরা কি দেখব? দশমিকের একটা ভাগ। আচ্ছা, দশমিকের ভাগে একটা অঙ্ক দেখি যে 0.1, 0.01, 0.001। আচ্ছা, তারপরে কি দেখব? 0.02 গুণ 0.002। আচ্ছা, এখন আমার প্রথম কাজ কি? আগের মতোই আমার প্রথম কাজ হচ্ছে যে এই দশমিক ছাড়া আমি আগে গুণ করব। দশমিক ছাড়া আমি আগে গুণ করব। আচ্ছা, দশমিক ছাড়া যদি গুণ করি, এখানে দশমিক তুলে দিলে এখানে থাকে 1, এখানে 1, এখানে 1, 3টা 1 গুণ করলে কি হবে? 1 না? আচ্ছা, এখানে আমি দশমিক বাদ দিয়ে গুণ করব। এখানে একটা 2 আছে, এখানে একটা 2, 2 দুগুণে 4, 1/4। এখন আমি দেখব যে দশমিকের পর এখানে আছে 1 ঘর, এখানে আছে 2 ঘর, এখানে আছে 3 ঘর। তাহলে টোটাল কত হচ্ছে? 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6। তাহলে এইখানে গুণ দিয়ে 10⁶ দিব। ওকে, এখানে কটা আছে? এখানে আছে 2টা, এখানে আছে 3টা, কয়টা? 5টা। তাহলে 10⁵ দেখেন যেটা থাকবে আমরা কি করব? ধরেন এইখানে দশমিকের পর কয়টা আছে ঘর? 6টা। তাহলে নিচে 6 আসবে। 10⁶ মানে কি? দেখেন এইখানে আমরা 10⁶ যদি না বুঝি, তাহলে একটা 1 দিব, আর এখানে ঘর আছে 6টা, 6টার জন্য 6টা 0 দিব। 2 4 6। এখানে আমরা এই নিচে যেহেতু 5 ঘর আছে, তাহলে একটা 1 দিব আর 5টা 0 দিব। 5। তাহলে এই 5 0, এই 5 0 কাটা গেলে নিচে থাকে 10। তাহলে উপরে 1, নিচে হচ্ছে কত? 40। আচ্ছা, তাহলে এই 1/40 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আপনি এভাবেও লিখতে পারেন। এখন এটা যদি আপনি আরও ভাগ করে দিতে চান, তাহলে ভাগ করে দিবেন। তাহলে এই যে 40, 1.0, এখানে 0, এখানে 0। তাহলে 40-এর মধ্যে কয়বার যাবে? 2 বার। 40 দুগুণে 80। তারপরে এখানে 20, 200, তাহলে 5 বার 25। আচ্ছা, যাই হোক, মানে আপনাদের একটা বেসিক ধারণা হয়েছে তো। আচ্ছা, এখানে মূলত অঙ্কটা ছিল এইরকম, আসলে একটু লিখতে ভুল করছিলাম। অঙ্কটা ছিল এখানে 0.4। যদি 0.4 হয়, তাহলে উপরেও 4 আসবে, নিচেও 4 আসবে। বুঝতে পেরেছেন? উপরেও 4, নিচেও 4। এখানে দেখেন যে দশমিকের পর এখানেও 5টা ঘর, এখানেও 5টা ঘর। তার মানে এখানে 10⁵, এখানে 10⁵। এই 5 5 কাটা যাবে, 4 4 কাটা গেলে 1, উত্তর হবে 1। যাই হোক, নিয়ম একই। আপনাদের যে নিয়মটা দেখাইলাম, এই নিয়মে আপনারা করবেন। মূলত অঙ্ক এসেছিল এইটা, যার অ্যান্সার ছিল 1। আচ্ছা শোনেন, আমাদের হচ্ছে 9:52 বেজে গেছে। সো আজকে আমরা খেলা দেখব, যার কারণে হয়তো বা আপনাদের আরও একটু পড়াইতাম, আজকে একটু কম পড়াইলাম, যদিও টপিক শেষ। ভগ্নাংশের যে টপিক ছিল আমাদের কোর্স প্ল্যানে যতটুকু পড়ার প্রয়োজন আমাদের শেষ। এর বাইরে আপনাকে ভগ্নাংশ থেকে কিছু পড়তে হবে না। ওভারভিউ করি, ভগ্নাংশ থেকে কেমন প্রশ্ন আসতে পারে। প্রথম আসতে পারে যে হচ্ছে আপনার শর্ত বললাম, সমহর সমলব ভগ্নাংশের ক্ষেত্রে যে 2টা শর্ত বললাম, ওই 2টা থেকে প্রশ্ন থাকতে পারে। দ্বিতীয়ত, কোন ভগ্নাংশ ছোট, কোন ভগ্নাংশ বড়, আপনাকে নির্ণয় করতে বলতে পারে। আর ভগ্নাংশের দশমিকের এই যে গুণ ভাগ, এটা তো ভগ্নাংশ না, দশমিক ভগ্নাংশের গুণ ভাগ। তো আশা করি আপনাদের কারো সমস্যা হবে না। তো পরবর্তী ক্লাস আমাদের, আচ্ছা আমরা এই সপ্তাহটা গেলে পরবর্তী সপ্তাহ থেকে আমরা সপ্তাহে 4 দিন করে ক্লাস নিব। শুক্রবারের ক্লাস হবে, আমাদের দ্রুত সব সিলেবাস শেষ করতে হবে। এর পরবর্তী ক্লাসটা হবে রেখাকোণ ত্রিভুজ,
তার পরবর্তী ক্লাসটা হবে বৃত্ত, মানে আমি চাচ্ছি যে গণিতে আর একটু জোর দিতে আপনাদের। আচ্ছা হ্যাঁ, আপনার এই ভগ্নাংশ থেকে বললাম তো, ভগ্নাংশ থেকে যেগুলো করালাম আপনাদের, যদি আপনাদের আমি তো বিগত সালের প্রশ্ন ব্যাংক দিয়েছি না, আপনি সেই প্রশ্ন ব্যাংকটা দেখবেন, এই টাইপের ছাড়া ভগ্নাংশ থেকে আর কোনো প্রশ্ন থাকে না। হয় আপনাকে এরকম একটা ফাঁকা ঘর দিয়ে বলতে পারে, অথবা আপনাকে প্রকৃত অপ্রকৃত বা কোনটা মিশ্র, যদিও এগুলো এটা দেয় না, তারপরে আপনাকে কোনটা ছোট কোনটা বড় সেটা নির্ণয় করতে বলতে পারে, অথবা অথবা আপনাকে কি বলতে পারে, অথবা আপনাকে বলতে পারে যে হচ্ছে দশমিকের গুণভাগ। আর যদি এর বাইরেও যদি কিছু লাগে তাহলে সেটা আমি অবশ্যই বলবো, যদিও এর বাইরে কিছু লাগে না। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন। আমাদের নেক্সট ক্লাস আজকে কী বার? মঙ্গলবার, তাহলে অবশ্যই বৃহস্পতিবারে আমাদের নেক্সট ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, সকলেই থাকেন আর সকলে চেষ্টা করেন খেলাটা দেখার।